بسم الله الرحمن الرحيم আলাউদ্দিন খিলজি ইতিহাসের সেই বাদশাহ যেই বাদশাহের নাম শুনতে আপনাদের মস্তিষ্কে একজন এমন বাদশাহের ছবি ভেসে ওঠে যে বাদশাহ নিজের সালতানাতে বসবাসকারী মানুষদের উপর জুলুম অত্যাচার তো করেই থাকেন, এর সাথে সাথে আবার সেই বাদশাহ ভীষণ বিলাসপ্রিয় এবং জঙ্গলি প্রকৃতির মানুষ। সে এতটাই জঘন্য কাজ করে থাকে যেই কারণে তাকে মানুষ বলে মনে করতে ইচ্ছে করে না। সুলতান আলাউদ্দিন খিলজির সম্বন্ধে এই সমস্ত কথা শুধু আর শুধুমাত্র একটি জিনিসের জন্য উঠে থাকে, আর সেই কারণ হলো কয়েক বছর আগে বলিউডে রিলিজ হওয়া পদ্মাবতী ফিল্ম। আর যেই ফিল্মটি এই উপমহাদেশে বসবাসকারী মানুষদের মস্তিষ্কে আলাউদ্দিন খিলজির সম্বন্ধে একটি নতুন ঘটনাকে ঢুকিয়ে দিয়েছে। এমনিতে তো হিস্ট্রি মানে ইতিহাস একটি এমন সাবজেক্ট যেটিকে সবসময় নিজের জাতি এবং ধর্মের চশমা খুলে দেখারই প্রয়োজন, কেননা ইতিহাস একটি এমন সাবজেক্ট যেখানে অর্ধেক মিষ্টি এবং অর্ধেক তিক্ততাতে পরিপূর্ণ থাকে। এই হিন্দুস্তানের উপর সহস্র রাজা বাদশাহ রাজত্ব করেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সুলতান আলাউদ্দিন খিলজির সম্বন্ধে। আমরা জানবো যে শেষ পর্যন্ত আলাউদ্দিন খিলজি কে ছিলেন আর তিনি তার সম্পূর্ণ জীবন কেমনভাবে অতিবাহিত করেছিলেন, এবং এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানবো যে আজও যখন আলাউদ্দিন খিলজির নাম নেওয়া হয়ে থাকে তখন কিছু মানুষ তার নাম শুনেই তাকে একজন জঙ্গি প্রকৃতির মানুষ মনে করে থাকে, তাকে একজন নির্দয়ী বাদশাহ বলে থাকে, অথবা একজন শয়তানরূপী মানুষ হিসেবে দেখে থাকে। আবার দ্বিতীয় দিকে কিছু মানুষ এমন আছেন যারা তার নাম শুনতে একজন মহান বাদশাহ বলে মনে করে থাকেন, আর সঙ্গে সঙ্গে এটিও বলে থাকেন যে সুলতান আলাউদ্দিন খিলজির এই হিন্দুস্তানের প্রতি একটি ভীষণ বড় দয়া রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরকে জানার চেষ্টা করব যে সত্যিই কি আলাউদ্দিন খিলজি একজন শয়তান প্রকৃতির বাদশাহ ছিলেন না একজন মহান বাদশাহ ছিলেন। তো আমরা আশা রাখছি আপনারা আমাদের শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। সর্বপ্রথম আমাদের এটি জেনে নেওয়া জরুরি যে কোনো রাজা বাদশার ভালো এবং খারাপ হওয়া এই কথার উপর নির্ভর করে না যে তিনি হিন্দু নাকি মুসলিম, না খ্রিস্টান নাকি ঈসাই, বরং কোনো রাজা বাদশাহ ভালো এবং খারাপ হওয়া নির্ভর করে সেই বাদশাহ তার সালতানাতে বসবাসকারী প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করে থাকেন। যদি কোনো সুলতান তার সালতানাতে বসবাসকারী প্রজাদের সঙ্গে ভালো আচরণ করে থাকেন, মানে খারাপ সময়ে সঙ্গ দেওয়া এবং ভালো সময়ে তাদের উৎসাহ দেওয়া, আর এর সঙ্গে সঙ্গে প্রত্যেকের সঙ্গে ন্যায় বিচারভাবে কাজ করে থাকেন, তাহলে তিনি একজন মহান শাসক হবেন। এবার সেখানে তিনি যে কোনো মাযহাবকে মেনে চলুক না কেন। সুলতান আলাউদ্দিন খিলজির জন্ম 1266 খ্রিস্টাব্দ হয়েছিল। কিছু মানুষ মনে করে থাকেন তিনি আফগানিস্তানে জন্মেছিলেন, কিন্তু সেখানে বেশিরভাগ মানুষ এমনটি দাবি করে থাকেন যে আলাউদ্দিন খিলজির জন্ম বর্তমানের বাংলাদেশে হয়েছিল, আর এর সাথে বেশিরভাগ ঐতিহাসিক একমত হয়েছেন। যখন সুলতান আলাউদ্দিন সামান্যই জ্ঞানমান হয়েছিলেন তখন হিন্দুস্তানের গদিতে বসেছিলেন সুলতান আলাউদ্দিনের চাচা সুলতান জালালউদ্দিন। সুলতান জালালউদ্দিন খুবই নরম হৃদয় এবং শান্ত স্বভাবের বাদশাহ ছিলেন, আর যেই কারণে হিন্দুস্তানের কিছু কিছু স্থানে এমন সুযোগ পেয়ে ষড়যন্ত্র করতে শুরু করা হয়েছিল। কিন্তু যখন 1296 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি হিন্দুস্তানের সিংহাসনে বসলেন তখন সেই সমস্ত ছোট ছোট ষড়যন্ত্রকারীদের উপর একেবারে বিধ্বংসী রূপে ঝাঁপিয়ে পড়লেন। শুধু ঝাঁপিয়েই পড়েননি, তাদেরকে একেবারে বেছে বেছে নষ্টও করেছিলেন। এই কথার মধ্যে কোনো রকম সন্দেহ নেই যে সুলতান আলাউদ্দিন খিলজি নিজের চাচা সুলতান জালালউদ্দিনকে হত্যা করার পরই দিল্লির সিংহাসনে আরোহণ করেন। কিন্তু এখানে কিছু ঐতিহাসিক সুলতান আলাউদ্দিন খিলজিকে নিজের চাচার হত্যাকারী হিসেবে ক্রিটিসাইজ করেছেন। তো সেখানে আবার কিছু ঐতিহাসিক এমনটি মনে করে থাকেন যে সুলতান আলাউদ্দিন খিলজি নিজের চাচাকে এই জন্যই হত্যা করেছিলেন কেননা সেই সময় দিল্লির সালতানাতের বিরুদ্ধে ছোট ছোট ষড়যন্ত্রকারীরা খুবই মাথাচাড়া দিয়ে উঠেছিল, আর এই সমস্ত ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিতে পারছিল শুধুমাত্র সুলতান জালালউদ্দিনের নরম হৃদয় এবং দুর্বল শাসনের জন্য। কিন্তু যেমনই আলাউদ্দিন খিলজির সিংহাসনে বসলেন তো সেই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে একেবারে নিঃশেষ করে দিলেন যারা এই দিল্লির সালতানাতকে টুকরো টুকরো করতে চাইছিল। আলাউদ্দিন খিলজি একজন কঠিন মনের মানুষ ছিলেন, মানে তিনি নিজের শত্রুদের উপর কোনো রকম দয়া দেখাতেন না, আর এই কঠিন মেজাজের জন্যই তাকে হিন্দুস্তানের একজন এমন বাদশাহতে পরিণত করেছিল যিনি সম্পূর্ণ খণ্ড খণ্ড হিন্দুস্তানকে একত্রিত করতে সফল হয়েছিলেন। কেননা 1296 আগে হিন্দুস্তান ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, কিন্তু যখন আলাউদ্দিন খিলজি দিল্লি সালতানাতের সিংহাসনে বসলেন তিনি সেই সমস্ত টুকরো টুকরো সাম্রাজ্যকে একত্রিত করতে সফল হয়েছিলেন যে অঞ্চলগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়েছিল। সুলতান আলাউদ্দিন খিলজির বিজয়ী অঞ্চলগুলোর মধ্যে ছিল গুজরাটের রানাথম্বর, চিত্তোর, মালাবাদ এবং জালোরের মতো বৃহৎ এবং শক্তিশালী সাম্রাজ্যগুলো। আলাউদ্দিন খিলজি ইতিহাসের সেই প্রথম বাদশাহ যিনি জিনিসপত্রের দামকে একটি নির্দিষ্ট দামে নির্ধারিত করে রেখেছিলেন, আর যার পর থেকে নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিসগুলির দাম না তো কখনো বেড়েছিল আর না তো কখনো কমেছিল। আর যেই কারণে সুলতান আলাউদ্দিন খিলজির সময়ের বাজার দরের নিয়ন্ত্রণকে ঐতিহাসিকরা খুবই প্রশংসা করেছেন। ঐতিহাসিকরা লিখে থাকেন যে সুলতান আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণকে খুবই ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছিলেন।
তার সময় স্থানে স্থানে বাজার অবস্থান করত, আর সেই সমস্ত বাজারগুলোতে আবার আলাউদ্দিন খিলজির গুপ্তচর বসে থাকত। আর তাদের কাজ ছিল যদি কোনো ব্যবসায়িক এই মালের দাম কম বেশি কিংবা মালকে কম দিয়ে দিত, তাহলে সেই খবর সুলতান আলাউদ্দিন খিলজির কাছে পৌঁছে দেওয়া। আর যখন এই খবর সুলতানের কাছে পৌঁছে যেত, তো সঙ্গে সঙ্গে তিনি অপরাধী ব্যক্তিকে সাজা শুনিয়ে দিতেন। আর যেই কারণে তার সময় অপরাধ একেবারে হতো না বললেই চলল। এমনিতে তো আলাউদ্দিন খিলজি নিজের সময়ে অনেক বড় বড় কাজ করেছিলেন, কিন্তু আলাউদ্দিন খিলজির যেটি সবচেয়ে বড় কাজ আর কখনোই না ভোলা কাজ, সেটি ছিল এই হিন্দুস্তানকে মঙ্গলদের হাত থেকে রক্ষা করা। যেই সময়ে আলাউদ্দিন খিলজি হিন্দুস্তানের গদিকে সামলাচ্ছিলেন, সেই সময় সম্পূর্ণ পৃথিবীতে মঙ্গলদের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মঙ্গলরা একটি এমন ফৌজ ছিল যারা যেই দেশ দিয়ে পার হয়ে যেত, সেই সম্পূর্ণ দেশকে একেবারে ধ্বংস করে দিয়ে যেত। এই মঙ্গলদের শুধুমাত্র একটি উদ্দেশ্য হতো, এরা যেই এলাকা দিয়ে পেরিয়ে যাবে সেই এলাকার মানুষ তো মানুষ, কোনো জানোয়ার যেন বেঁচে না থাকে। তারা যেই এলাকা দিয়ে পেরিয়ে যেত সেই এলাকাকে একবারে সম্পূর্ণ বিলীন করে দিয়ে যেত। এশিয়ার অর্ধেকের বেশি অঞ্চলকে জিতে নেওয়ার পর মঙ্গলদের এবার নজর ছিল হিন্দুস্তানের উপর। বেশিরভাগ ঐতিহাসিকরা এমনটি মনে করে থাকেন যে এটি হিন্দুস্তানের ভাগ্য ভালোই ছিল, যখন মঙ্গলরা হিন্দুস্তানের উপর আক্রমণ করার মনোভাব নিয়েছিল, তখন আলাউদ্দিন খিলজির মতো এক মহান বাদশার শাসন চলছিল। সুলতান আলাউদ্দিন খিলজির আগে যদি মঙ্গলরা হিন্দুস্তানের উপর আক্রমণ করত, তাহলে হিন্দুস্তানের অবস্থাও ঠিক তেমনই হতো যেমন অবস্থা মঙ্গলরা বাগদাদ এবং চায়নার সঙ্গে করেছিল। কেননা আলাউদ্দিন খিলজির আগে হিন্দুস্তান সম্পূর্ণভাবে ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, আর এমন অবস্থায় মঙ্গলদের মতো ভয়ঙ্কর ফৌজের সঙ্গে মোকাবিলা করা খুবই অসম্ভব কাজ ছিল। কিন্তু আলাউদ্দিন খিলজি ভীষণ বাহাদুর, বিচক্ষণ এবং বুদ্ধিমান বাদশাহ ছিলেন। আর যেই বুদ্ধিমত্তার দ্বারা তিনি হিন্দুস্তানের মানুষকে শুধুমাত্র একবার নয়, বরং 6 বার বাঁচিয়েছিলেন। মঙ্গলরা যখন একবার হেরে যেত, তখন তার পরের বার আরও বেশি সৈন্যবাহিনী নিয়ে হামলা করতে চলে আসতো। কিন্তু সুলতান আলাউদ্দিন খিলজি তাদেরকে নিজের বিচক্ষণ ও বুদ্ধিমত্তা দ্বারা বারবার হারিয়ে দিতেন। আর এমনইভাবে মঙ্গলরা আলাউদ্দিন খিলজির কাছে 6 বার পরাজিত হয়েছিল। আর যেই জন্য তার সম্বন্ধে এমনটিও বলা হতে লাগলো যে তিনি সুলতান সিকন্দর শানি, মানে এই পৃথিবীর দ্বিতীয় সিকন্দর। আজকের বর্তমান সময়ে আলাউদ্দিন খিলজির সঙ্গে একটি নতুন স্টোরি যোগ করা হয়েছে, আর সেটি হলো রানী পদ্মাবতী। এই মুভির মাধ্যমে সবাইকে এটি জানানোর চেষ্টা করা হয়েছে যে সুলতান আলাউদ্দিন খিলজি একজন বিলাসপ্রিয় মানুষ ছিলেন, আর একটি এমন রানীর প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন যেই রানী প্রথম থেকে বিবাহিতা ছিলেন। আর যেই রানীর প্রেমে পাগল হয়ে সুলতান আলাউদ্দিন খিলজি চিত্তোর সাম্রাজ্যের উপর হামলা করেছিলেন। কিন্তু রানী পদ্মাবতীর কাহিনীর কোনো সত্যতাই খুঁজে পাওয়া যায়নি। আর এই কাহিনী মিথ্যা হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটি যে রানী পদ্মাবতীর কাহিনী সুলতান আলাউদ্দিন খিলজির চিত্তোর রাজ্য আক্রমণ করার 237 বছর পর লেখা হয়েছিল। আর এটিকে যিনি লিখেছিলেন তিনি ছিলেন মালিক মোহাম্মদ জাইসি। তিনি একজন শায়ের ছিলেন, যিনি নিজের স্বপ্ন এবং রূপকথাকে শায়েরির মাধ্যমে বাস্তবে পরিণত করতে চাইতেন। আর তিনি পদ্মাবতীর কাহিনীকেও শুধুমাত্র মনোরঞ্জন করার জন্যই লিখেছিলেন। যেমন আপনাদেরকে জানিয়েছি যে সুলতান আলাউদ্দিন খিলজির চিত্তোর রাজ্যের উপর আক্রমণ করার 237 বছর পর রানী পদ্মাবতীর কাহিনীকে লেখা হয়েছিল। এবার এই 237 বছরের মধ্যে অনেক ঐতিহাসিকগণ ছিলেন, কিন্তু কোনো ঐতিহাসিকই আলাউদ্দিন খিলজির এই কাহিনীকে বর্ণনা করেননি। এতদূর পর্যন্ত যে আলাউদ্দিন খিলজির সময়ে একজন বিখ্যাত বড় ঐতিহাসিক আমির খসরু, যিনাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, আর যিনি আলাউদ্দিন খিলজির মহলে অবস্থান করতেন, তিনি আলাউদ্দিন খিলজির সম্পূর্ণ ইতিহাসকে বর্ণনা করেছেন। তিনি তার দুর্বলতাকেও লিখেছেন, আবার তিনি তার প্রশংসা করেছেন। কিন্তু আশ্চর্য হলে এটাই সত্য যে তিনি কোনো স্থানেই রানী পদ্মাবতীর নাম উল্লেখ করেননি। এছাড়াও আলাউদ্দিন খিলজির সময় এমন আরও ঐতিহাসিক ছিলেন যারা আলাউদ্দিন খিলজিকে সবসময় ক্রিটিসাইজ করেছেন, আর যারা তার সম্বন্ধে কখনোই ভালো কথা বলেননি। কিন্তু আপনার অবাক লাগবে যে তারা পর্যন্ত আলাউদ্দিন খিলজির সম্বন্ধে রানী পদ্মাবতীর কোনো সম্পর্ক উল্লেখ করেননি। যদি এই কাহিনীর মধ্যে সামান্য পরিমাণের সত্য থাকতো, তাহলে মালিক মোহাম্মদ জাইসির আগে এই 237 বছরের মধ্যে যতগুলো ঐতিহাসিক ছিলেন, তাদের মধ্যে কেউ না কেউ এই ঘটনার বর্ণনা অবশ্যই করতেন। কিন্তু এমনটি একেবারে হয়নি। আর এমনিতে তো বর্তমান ভারতবর্ষে মুসলিম রাজা বাদশাদেরকে নিয়ে নানান রকম মিথ্যা প্রচার করা হয়ে চলেছে, তো তার উপরে আবার এমন একটি বড় ধরনের প্রোপাগান্ডা তারা খুঁজে পেয়েছে, তাহলে তারা সেটাকে কেমন করে হাতছাড়া করতে পারবে? আর সেই জন্য তারা এই সুযোগে সদ্ব্যবহারও করে নিল। আর তাদের সদ্ব্যবহারের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে বলিউড নামের সেই ফিল্ম ইন্ডাস্ট্রি, যার সম্বন্ধে আপনি অবশ্যই জ্ঞাত আছেন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। আমরা আশা রাখছি আমাদের দেওয়া এই ছোট্ট ইনফোটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাস্ত্র অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।